সত্যবতী আজ কদিন হলো খোকাকে নিয়ে বাপের বাড়ি গেছে। পুঁটিরামেরও জ্বর। ব্যোমকেশ আমাকে ডেকে বলল, অজিত, অনেকদিন খিচুড়ি খাইনি গো। এসো, আজ দুজনে মিলে জমিয়ে একটু খিচুড়ি রান্না করা যাক। বেশ, তো তুমি বাজারটা করে আনো, আমি ততক্ষণ জল টল সব গুছিয়ে উনুন ধরিয়ে রাখছি। ব্যোমকেশ তো বেরিয়ে গেল বাজারে। আমি সদর বন্ধ করে সত্যবতীর একটি পুরানো রান্নার খাতা খুঁজে পেতে বের করে বসলুম। খিচুড়ি রান্নার কোনো রেসিপি লেখা আছে কিনা সেটা সন্ধান করতে করতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে? আগে এটা কি ব্যোমকেশ বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু তিনি তো এখন বাড়িতে নেই, একটু পরে আসুন না। না না, আমাদের খুব তাড়া আছে, উনি ফিরলে আমায় একটু ফোন করতে বলবেন। এই বলে বাইরের ভদ্রলোক দরজার তলা দিয়ে একটি খাম গলিয়ে দিয়ে চলে গেলেন। তাকিয়ে দেখলাম একটা মুখ বন্ধ করা সাধারণ খাম। ব্যোমকেশ বাড়িতে না থাকলে একটা খাম খুলে দেখতেও আমার ভয় হয় আজকাল। কে জানে বাবা, খামের মধ্যে বোমা টোমা থাকে যদি। কোথায় কোন দেশে নাকি আবার খামের মধ্যে ভরে কী সব সাদা রঙের গুঁড়ো ফুড়ো পাঠিয়ে দেয় শুনতে পাই। খাম খুলতে খুলতে গুঁড়ো লেগে যায় আঙুলে, নখে, তারপর ঘন্টা খানেকের মধ্যে অবধারিত মৃত্যু। রক্তে কোনো রকম বিষক্রিয়ার চিহ্নও খুঁজে পাওয়া যাবে না, না শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন। এতটাই বেমালুম ঘুরে বেড়ায় ভদ্রলোকের চেহারায়। আমি নিজের মৃতদেহের কল্পনাতেই ভয়ে কাঁটা হয়ে রান্নাঘরে চলে এলাম। চিঠি চিঠির মতন পড়ে রইল ড্রয়িং রুমের মেঝের ওপর। আধ ঘন্টার মধ্যেই ফিরে এলো ব্যোমকেশ। তার এক হাতে কেজিখানেক গোবিন্দভোগ আতপ চাল, সোনামুগ ডাল, আলু, ফুলকপি, কড়াইশুঁটি আর টমাটো, অন্য হাতে কাগজের ঠোঙায় ভরা গোটা চারেক হাঁসের ডিম। খাওয়া দাওয়ার ব্যাপারে নিখুঁত, তাই বাজার করতে ব্যোমকেশের জুড়ি নেই। আমি ওর হাত থেকে বাজারের থলেখানা নিয়ে বললাম, ওই দেখো, কারা এসে ওই খামখানা দরজার তলা দিয়ে গলিয়ে দিয়ে গেছে, তোমাকে বলে গেছে ফোন করতে। ব্যোমকেশ শুনেই ছিটকে উঠে বলল, কারা এসেছিল? তুমি তাদের দেখোনি? আমি তো দরজা খুলিনি, কি জানি বাবু, পাল্লা খুললেই যদি AK-47 ঢুকিয়ে দেয় পেটের মধ্যে। তুমি দেখো না খাম খুলে কে এসেছিল। ব্যোমকেশ হাসতে হাসতে খামখালা তুলে নিয়ে মুখটি ছিঁড়ে ফেলল। আমি রান্নাঘরের দিকে দুপা গিয়েও যেতে পারলাম না। কৌতূহলে পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল আমার। আমি সতৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলুম ব্যোমকেশের মুখের দিকে। ব্যোমকেশ মনে মনেই পড়ছিল চিঠিখানা। হঠাৎ ওর মুখখানা গম্ভীর হয়ে উঠল। বললাম, কি ব্যাপার, আবার কোনো কেস নাকি? এখনই বেরোতে হবে। অজিত, তোমার খিচুড়ি করতে কতক্ষণ লাগবে? মোটামুটি 40 মিনিট। বসিয়ে দাও, বসিয়ে দাও। ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়তে হবে। চিঠিতে কি লেখা আছে একটু শুনতে পারি? পড়তে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে গো, তার চেয়ে সংক্ষেপে বলছি, শোনো। হ্যাঁ, এবার আর কোনো মূর্তি, আংটি, মোহর কিংবা দামি ছবি টবির ব্যাপার নয়। স্বয়ং একটা জলজান্ত মানুষ গায়েব হয়ে গিয়েছে। ভাবতে পারছো? তা পুলিশে জানাক, খবরের কাগজে নিরুদ্দৃষ্টের প্রতি চিঠি লিখুক। তোমায় চিঠি লিখতে গেল কেন খামোকা? পুলিশ কোনো খবর দিতে পারছে না বলেই তো আমার সাহায্য চাইছে মেয়েটার বাবা। মেয়ে? বলো কি, মেয়ে নিখোঁজ হয়েছে? এ তো জলের মতো কেস। পাড়ার ছেলের সঙ্গে বোঝাপড়া ছিল, চলে গেছে, যথাসময়ে আবার ফিরে আসবে। এর মধ্যে আবার না হে না, অত সহজ ব্যাপার নয়। মেয়েটার প্রেমিক আর মেয়ের বাবা দুজনেই এসেছিল দেখা করতে। একটা ম্যাজিশিয়ানের সহকারী হিসেবে কাজ করতো মেয়েটা। 4 বছর আছে এক দলে। জাতকর GC সরকারের সহকারিনী সেই মেয়েটা নিজেও অনেক খেলা দেখাতো। হঠাৎ দল থেকে কিভাবে যেন নিখোঁজ হয়ে গেল মেয়েটা। এরা তো সন্দেহ করছে তাকে খুন করা হয়েছে। বলো কি হে, একেবারে খুন? তা কোথায় যেতে হবে? বেশি দূর না,
এই হুগলি জেলার ত্রিবেণী ছাড়িয়ে আরো মাইল 10 ভেতরে একটা মফস্বল এলাকায় ঘটনাটা ঘটেছে, বুঝলে? আচ্ছা, বরং তুমি খিচুড়িটা বসিয়ে দাও, হ্যাঁ? আর বাকিটা না হয় যেতে যেতে বলবো। আমি ততক্ষণ ফোনটা সেরে আসি। ব্যাপারটা আগাগোড়া ভালো করে জেনে নেওয়া দরকার। এই বলে ব্যোমকেশ ডায়াল করতে লাগলো। আমি রান্নাঘরের দিকে যেতে যেতে শুনতে পেলুম ব্যোমকেশ বলছে, হ্যালো, ব্যোমকেশ বক্সি স্পিকিং। রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলুম প্রায় আধ ঘন্টা ধরে কথা বলে চলল ব্যোমকেশ। আমিও সেই অবসরে আনাড়ি হাতে খিচুড়ি আর বেগুন ভাজা পাঁপড় ভাজা বানিয়ে ফেলে বেরোবার জন্য তৈরি হয়ে নিলাম। সকাল সকাল রান্না খাওয়া মিটিয়ে পুঁটিরামকে ওষুধপত্র খাইয়ে ওর পাশে এক বাটি দুধ সাগু রেখে আমরা বেরিয়ে পড়লুম দুর্গা দুর্গা বলে। রাস্তায় যেতে যেতে ব্যোমকেশ বলতে লাগলো, তাহলে ঘটনাটা আসলে কি ঘটছে সংক্ষেপে বলছি, শোনো। আলেয়া, মানে ওই মেয়েটা যে নিরুদ্দেশ হয়ে গেছে, সে ওই ম্যাজিশিয়ান জিসি সরকারের সঙ্গে খেলা দেখাতে যেত এখানে ওখানে, যে কোনো জায়গায়, মানে যেখানে আর কি ডাক পড়তো। মাঝে মাঝে দূরের কোনো শহর বা শহরতলিতেও যেতে হতো। যখন শো থাকতো না তখন বাড়িতেই থাকতো আলেয়া। পড়াশোনা করতো, ঘরের কাজকর্ম করতো। স্থানীয় স্কুলে ক্লাস 10-এ পড়ছিল মেয়েটা। তারপর এভাবেই চলছিল বেশ। শো পিছু 1000-1200 টাকা মতো পেত আলেয়া। সাধারণ মধ্যবিত্তের সংসার। ওর ওই টাকায় অনেকটাই সাশ্রয় হতো, তাই আর বাপ মা বিশেষ আপত্তি করেনি। এদিকে বড় হচ্ছিল আলেয়া, সামনের বছর মেট্রিকুলেশন। তাই একদিন ওর বাবা অতুল বাবু জিসি সরকারকে বললেন, আলিয়াকে আর পাঠাবো না, ওর জায়গায় অন্য কোনো মেয়েকে তালিম দিয়ে নিন। এবার জিসি সরকার মানে গগনচন্দ্র সরকার ওই এলাকারই মানুষ, বয়স আন্দাজ 30-35 হবে। ছোট থেকে ম্যাজিক দেখিয়ে দেখিয়ে তার ততদিনে বেশ নাম ডাক হয়েছে। তো সে বলল, আলেয়া আমার নিজের হাতে গড়া, ও নিজেও অনেকগুলো খেলা দেখায়। ওকে এখনই হুট করে ছাড়তে পারবো না, ওর জায়গায় অন্য কাউকে তৈরি করে নি, তারপর নয় ওকে ছেড়ে দেওয়া যাবে। কাজেই আর দল ছাড়তে পারল না আলেয়া। তবে জিসি সরকার তার পারিশ্রমিকটা বাড়িয়ে দিল। শো পিছু সে ইদানিং 2000 টাকা করে পেত। শো না থাকলে স্কুলে যেত আর বাকি সময়টা বাড়িতে বসে পড়াশোনা করত। এদিকে ওই ম্যাজিক দলেরই একটি ছেলে মনোজ, ওই যে বসেছিল অতুল দাসের সঙ্গে, হ্যাঁ, সে আলেয়ার প্রেমে পড়ে গেল। বেশ কয়েকটা খেলা জুটি বেঁধে দেখাতে দেখাতে ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে উঠলো আর কি। মনোজ বিয়ে পাস, তবে বেকার। কিছু না পেয়ে ম্যাজিকের দলে ঢুকে পড়েছিল। ওরা মানে মনোজ আর আলেয়া মনে মনে ঠিক করে রেখেছিল বছর কয়েকের মধ্যে কিছু টাকা পয়সা জমিয়ে নিয়ে নিজেরাই আলাদা করে দল খুলবে। এর মধ্যে হঠাৎ করেই একদিন মানুষ উধাও করার একটা খেলা দেখাতে গিয়ে আলেয়া সত্যি সত্যি নিজেই উধাও হয়ে গেল একেবারে। সমস্ত ইতিহাস শুনতে শুনতে আমি একেবারে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ ডেকে বলল, কি হে অজিত, তোমার কি মনে হয় কোথায় যেতে পারে বলো তো মেয়েটা? আমি বেশ একটু সময় নিয়ে ভেবেচিন্তে বললাম, হতে পারে দুটো ব্যাপার। এক, মেয়েটা অন্য কারো খপ্পরে পড়েছে, অথবা অথবা ব্যোমকেশ আমার দিকে তাকালো মর্মভেদী দৃষ্টি নিয়ে। আমি বললাম, অথবা মেয়েটাকে খুন করা হয়েছে। খুনের মোটিভ কি? ওইটুকু একটা মেয়েকে খুন করে কার কি লাভ হতে পারে? ধরো কোনো ত্রিকোণ প্রেমের গল্প লুকিয়ে আছে ভেতরে। হাওড়া থেকে বেলা 10:30টার হাওড়া কাটোয়া লোকালে উঠেছিলাম আমরা। গল্পে গল্পে সময় ছুটতে লাগলো হাওয়ার মতো। ত্রিবেণীর পরের স্টেশনই কুন্তিঘাট। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম। জিনিসপত্র নিয়ে নেমে পড়তেই দেখি নাম লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন অতুলচন্দ্র দাস। উনি এগিয়ে এসে ব্যোমকেশকে নমস্কার করে বললেন,
আসুন স্যার, আমি অতুল দাস। আপনার বাড়ি চিঠি রেখে এসেছিলাম আমি। চলুন স্যার, রিক্সায় যেতে যেতে কথা হবে। স্টেশনের বাইরে দুটো রিক্সা নিলাম আমরা। অতুলচন্দ্র দাস কুন্তিঘাটের কেশরাম রেয়ন ফ্যাক্টরির একজন সাধারণ শ্রমিক। অতুলচন্দ্রের ডেকে আনা রিক্সায় চেপে বসলাম আমরা। আমি আর ব্যোমকেশ একটায়, আর অতুল দাস আরেকটায়। গঙ্গার ধার বরাবর চলতে লাগলো রিক্সা। আমাদের রিক্সার পাশে পাশে চলেছে অতুল দাসের রিক্সা। চলতে চলতে কিছুক্ষণ পর সামনে পড়ল একটি পুরানো ঝোলা কাঠের ব্রিজ। ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে বেগবতী কুন্তি নদী। তার এক পারে রামনগর, আরেক পারে নয়া সরাই। নয়া সরাইয়ের মানে হলো নতুন বাজার। জায়গাটার একটা ইতিহাসও আছে শুনলাম অতুল দাসের মুখ থেকে। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের ঠিক আগে সিরাজউদ্দৌলা যখন কলকাতার কাশিম বাজার কুঠি আক্রমণ ও দখল করে নেন, তখন এই কাঠের ব্রিজের পাশেই আরেকটি ব্রিজ, যেটায় কয়েকটা থাম শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এর ওপর দিয়ে ছুটে গিয়েছিল তার সেনা বাহিনী। আমাদের রিক্সাও ধীরে ধীরে পার হয়ে এলো পুরানো নরবরে কাঠের ব্রিজটা। এরপরেই নয়া সরাই। এই গ্রামেই থাকেন অতুলবাবু। তার একমাত্র মেয়ে আলেয়া ম্যাজিশিয়ান জিসি দাসের দলে খেলা দেখাতে দেখাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পুলিশ আজও তাকে খুঁজে চলেছে। রিক্সায় যেতে যেতেই আমরা দেখতে পেলাম স্টেশনের পাশে বিরাট মাঠে মেলা বসেছে, সরস্বতী পুজোর মেলা। এই মেলাতেই ম্যাজিক দেখাতে গিয়ে হারিয়ে গেছে আলেয়া নামের মেয়েটি। ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই মেলার মধ্যেই অনেকখানি জায়গা জুড়ে ম্যাজিকের তাঁবু পড়েছে। ফাঁকা মাঠের মধ্যে করগেট দিয়ে চারপাশ ঘিরে দেওয়া হয়েছে, তার গায়ে বড় বড় রঙিন বিজ্ঞাপন দেওয়া। কোনো ছবিতে দেখা যাচ্ছে করাত দিয়ে একটি আস্ত মেয়েকে মাথা থেকে কেটে ফেলা হচ্ছে, কোনোটায় মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে একটা লম্বা মানুষকে বেঁটে করে দেওয়া হচ্ছে, কোনোটায় দেখা যাচ্ছে মস্ত বড় একটি বাক্সের মধ্যে একটা মেয়েকে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে ডালাটা। মেয়েটা একটু বাদেই হাসতে হাসতে হাত নাড়তে নাড়তে ফিরে আসছে দর্শকদের মাঝখান দিয়ে। এই রকম আরো অজস্র পোস্টার দিয়ে সাজানো করগেটের পাঁচিল। মাঠের পাশ দিয়ে আমাদের রিক্সাখানা যখন যাচ্ছিল, তখন অতুল দাস বলল, ওই সর্বনাশা ম্যাজিকই আমার জলজ্যান্ত মেয়েটাকে গিলে খেয়ে নিল ব্যোমকেশ বাবু। কেন যে কটা টাকার লোভে মেয়েটাকে ছাড়লাম, বড় হবার পর কেন যে জোর করে ছাড়িয়ে আনলাম না ওখান থেকে। তা যদি করতুম তাহলে আজ এই দিনটা আমাকে আর দেখতে হতো না। সন্তান হারানো বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই আমাদের, সে চেষ্টাও করলাম না আমরা। সাইকেল রিক্সা মিনিট 20 মধ্যেই পৌঁছে গেল নয়া সরাই গ্রামের অতুল দাসের বাড়ি। বাড়িতে ঢোকার মুখে পাড়ার গলি থেকেই বুঝলাম থমথম করছে চারদিক। অনেকগুলো চোখ যেন আড়াল আবডাল থেকে আমাদের দিকে লক্ষ্য করছে, তা বেশ বুঝতে পারলাম। বাড়িতে ঢুকেই একটা বছর 22-এর ছেলে প্রায় দৌড়ে এলো, দু হাতে দুটো মুখ খোলা ডাব নিয়ে। অতুল দাস বলল, এই হলো মনোজ, রামনগরে থাকে। আপনারা আসবেন শুনে আজ সকালেই চলে এসেছে ছেলেটা। আহা, আলিয়ার এভাবে হারিয়ে যাওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। বেচারা রাতের বেলা নাকি বিছানা থেকে উঠে একাই চলে যায় নদীর ধারে, সারা রাত বসে থাকে কুন্তি নদীর পাড়ে। কে জানে মাথাটাই বিগড়ে গেল কিনা। বড় ভালোবাসতো ছেলেটা আমার আলেয়াকে। ব্যোমকেশ আর আমি দুজনেই এবার ভালো করে লক্ষ্য করলাম ছেলেটাকে। ঝকঝকে শ্যামলা রঙের ওপর আশ্চর্য দুটো সুন্দর উজ্জ্বল চোখ, নির্মেদ দীঘল চেহারা, যেন নোয়াল কিশোর। হাতে একখানি বাঁশি ধরিয়ে দিলেই হয় কেবল। এমন সুন্দর দর্শন যুবকের প্রেমে যে কোনো মেয়েই পড়বে, এটাই তো স্বাভাবিক। আলেয়াও তাই স্বাভাবিকভাবেই জড়িয়ে পড়েছিল মনোজ নামের ছেলেটার সঙ্গে। কিন্তু তারপর এমন পরিণতি হবে কে জানতে পেরেছিল।
খুন্তিঘাটের কেশরাম রেয়ন ফ্যাক্টরির একজন সামান্য কর্মী অতুল দাস আমাদের জন্য খাবার দাবারের যে বন্দোবস্ত করেছিল দেখেই তো আমাদের চক্ষু স্থির। ব্যোমকেশ বলল, অজিত, তুমি তো আবার পেট রোগা মানুষ, এত সব মাছ মাংসের পদ দেখো আবার শরীর খারাপ না হয়। ব্যোমকেশের চিমটি উপেক্ষা করে সত্যি সত্যিই যে আমি পেটরোগা নয় এটা প্রমাণ করবার জন্যই একটু যেন জোর করেই বেশি বেশি খেলাম। অতুল দাসকেও খেতে দেওয়া হয়েছিল একসাথে। ব্যোমকেশ কথা বলতে বলতে খেতে লাগলো। সত্যি বলতে কি, দেখলাম খাওয়াটা তার উপলক্ষ মাত্র, কথাবার্তা চালানোটাই লক্ষ্য। ব্যোমকেশ অতুল দাসকে জিজ্ঞাসা করলো, তা অতুল বাবু, আপনার মেয়ে তার কোনো বন্ধু টন্ধুর বাড়ি যায়নি তো? খবর নিয়েছেন? না না, আলেয়া কারোর বাড়ি যেত না। কেবল ইদানিং একটা নতুন খেলা শেখানো হচ্ছিল বলে গোপালবাবুর বাড়ি যেত মাঝে মাঝে। তাও সে রোজ নয়, যে যেদিন শো থাকতো না সেই সেদিন যেত। সামনের মাসে ত্রিবেণীতে একটা ক্লাবের শতবার্ষিকী উদযাপনের জন্য বড় বায়না ছিল হাতে। সেখানে মানুষ কাটা খেলা দেখাবার কথা ছিল। আমার মনে পড়ে গেল স্টেশন থেকে আসবার সময় ম্যাজিকের তাঁবুর গায়ে ছবি দেখেছিল, করাত দিয়ে মানুষ কাটার ছবি। খেলাটার নাম লেখা ছিল বৃষকেতু বধ। ব্যোমকেশ টুকটাক নানা প্রশ্ন করছিল, আমার অবশ্য সব কানে যাচ্ছিল না। যাই হোক, খাবার পরই যথারীতি ঘুম পেতে লাগলো, কিন্তু ব্যোমকেশ তাড়া লাগালো, বলল, চলো অজিত, বহুদিন ম্যাজিক দেখিনি। সেই ছেলেবেলায় স্কুলে যখন ম্যাজিক দেখাতে আসতো, ওই ওই তাসের ম্যাজিক, কয়েনের ম্যাজিক, ওয়াটার অফ ইন্ডিয়ার ম্যাজিক, তারপর ওই ওই আস্তিনের ভিতর থেকে ও পায়রা বের করে দেখাবার ম্যাজিক, কাগজের কুচিগুলো নিয়ে মালা করে দেওয়ার ম্যাজিক, কি মজাই না লাগতো তখন। আজকাল আবার সব নতুন খেলা হয়েছে, ছোটবেলাটা তো আর ফিরে পাবো না। চলো দেখেই আসি, বেশি নয়, মাত্র 20 টাকার টিকিট। অতুল দাসকে বলা মাত্র বললেন, ঠিক আছে চলুন, আমিও নয় যাচ্ছি সঙ্গে। ব্যোমকেশ বাধা দিয়ে বলল, না না, ঠিক আছে, আমরা নিজেরাই চলে যেতে পারবো। অতুল দাসের বাড়ি থেকে হেঁটেই চলে গেলাম মেলার মাঠে। আমরা যখন টিকিট কেটে মাঝামাঝি একটা সিট নিয়ে বসে পড়লাম, ততক্ষণে খেলা দেখানো শুরু হয়ে গেছে। ভিড় খুবই কম। একটা বড় রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আদালত থেকে ম্যাজিক পার্টির কোথাও যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তাই নিতান্ত বসে না থেকে খেলা দেখানো চলছে। সবই প্রায় পুরানো একঘেয়ে খেলা। মোটামুটি আধ ঘন্টাটা দেখার পর যখন উঠি উঠি করছি, তখন মাইকে ঘোষণা করা হলো, এইবার গিলোটিনের খেলা। করাত দিয়ে একটি জল জ্যান্ত মেয়েকে 2 টুকরো করে কেটে ফেলা হবে। যাদের হার্ট দুর্বল তারা দয়া করে এই খেলাটা দেখবেন না। ঘোষণার সঙ্গে সঙ্গে জোর করতালির শব্দ বুঝিয়ে দিল ওই শখানেক দর্শকের মধ্যে হার্ট সবার যথেষ্টই ভালো। ব্যোমকেশ আমাকে কেন জানি না একটু ধাক্কা দিয়ে বেশ জোরে জোরে বলল, অজিত, আমার হার্ট কিন্তু মোটেও ভালো নয়, দেখো। আমি কিছু বলার আগেই ঝমঝম করে বাজনা বাজিয়ে খেলা দেখানো শুরু হয়ে গেল। এবার মঞ্চের মধ্যে দেখা গেল জাদুকর জিসি সরকারকে। বেশ লম্বা, জরির জ্যাকেট গায়ে, একজোড়া মোটাসোটা গোঁফ, মোটামুটি সুপুরুষ বলা যেতে পারে। বয়স আন্দাজ 35 থেকে 40-এর মধ্যে। গলার স্বর বেশ ভারী, পুরুষালী। কথা বলবার ভঙ্গিও খুবই চিত্তাকর্ষক। মঞ্চের মাঝখানে চাকা লাগানো একটি যন্ত্র চালিয়ে নিয়ে আসা হলো দেখলাম। যন্ত্রটার নাম গিলেটিন, মানে সেই 8ম শতাব্দীর ফরাসি বিপ্লবের আগে রাজারা যে হাড় কাঠে মৃত্যুদণ্ড দিতেন। 14 ফুট উঁচু দুটি সমান্তরাল কাঠের মাথায় লাগানো একটা ধারালো ভারী ব্লেড। নিচে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে উপুর করে শুইয়ে দিয়ে দড়ি টানা হতো। মোম লাগানো মসৃণ দড়ি নিমেষে ব্লেড সহ নেমে আসতো আসামির ঘাড়ে।
মুহূর্তে ধর মুন্ডু আলাদা হয়ে যেত। ম্যাজিশিয়ান জিসি সরকার হাত পা নেড়ে পরিষ্কার বাংলায় বর্ণনা করলেন গিলেটিনের ইতিহাস। ইতিমধ্যে মঞ্চে এসে দাঁড়িয়েছেন এক সুন্দরী তরুণী। প্রফেসর জিসি সরকার দেখিয়ে দিলেন এখন ওই মেয়েটাকেই গিলেটিনে দ্বিখণ্ডিত করা হবে। সর্বনাশ! ওই ঝলমলে ছোটখাটো পোশাক পরা অপূর্ব সুন্দর দেখতে মেয়েটি এখনই ধর্মুন্ডু আলাদা করে ফেলা হবে সবার সামনে। ভাবতেই আমার কেমন যেন শরীর ঝিমঝিম করে উঠল। ব্যোমকেশ শুধু বলল, কি সাংঘাতিক! আবার বাজনা বেজে উঠল জোরে জোরে। সুন্দরী মেয়েটাকে দুজন এনে উপুর করে সইয়ে দিল যন্ত্রটার কাঠের পাঠাতনের উপর। তারপর পুলিতে পড়ল টান। হড়হড় শব্দে তীব্র বেগে নেমে আসতে লাগলো ধারালো চকচকে ব্লেড। একটা কালো পর্দা নেমে এলো। কয়েক মুহূর্ত বাদেই পর্দাটা সরে যেতে দেখলাম রক্তে ভেসে যাচ্ছে স্টেজ, আর রক্তের নদীর মধ্যেই এক পাশে পড়ে আছে একটি কাটা মুন্ডু, অন্য পাশে পড়ে আছে একটি মুন্ডহীন ধর। আহ, আহ, আহ। শব্দ করতে করতে আমার পাশের চেয়ারেই জ্ঞান হারিয়ে পড়ে গেল স্বয়ং ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। আমার তো দিশেহারা অবস্থা। হেল্প 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 করে চিৎকার করছি। মুহূর্তে ভিড় জমে গেল চারপাশে। আমি সবাইকে বললুম, ভাই, এখানে কাউকে চিনি না, আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলাম, ম্যাজিকের তাঁবু দেখে ঢুকে পড়েছি, এখন এই বিপদ, কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। চেঁচামেচি শুনে ছুটে এলেন স্বয়ং জিসি সরকার, ম্যাজিকের ম্যানেজার। এই পাড়াগায়ে ব্যোমকেশকে চেনার কথা নয়, নাম শুনলেও শুনে থাকতে পারে। যেমন নাম শুনে যোগাযোগ করেছেন অতুল দাস। প্রফেসর জিসি সরকার তার লোকজনদের ডেকে ব্যোমকেশকে ধরাধরি করে নিয়ে গেল তার তাঁবুতে। আমিও চললাম সঙ্গে সঙ্গে। তাড়াতাড়ি মুখে চোখে জলের ঝাপটা দিতে দিতে আর বাতাস করতে করতে জ্ঞান ফিরে এলো ব্যোমকেশের। সে চোখ মেলে চাইতে আমি যেন ধরে প্রাণ ফিরে পেলাম। ম্যাজিশিয়ান সরকারকে বললাম, সরকারবাবু, ওনার জ্ঞান তো ফিরেছে, এবার একটা রিক্সা টিক্সা ডেকে দিন, কাছাকাছি কোনো ডাক্তারখানায় একবার চেক আপ করিয়ে নিই তুমি। আমার এই বন্ধুটির হার্টের গোলমাল আছে। হ্যাঁ, সে কি? প্রফেসর জিসি সরকার আমতা আমতা করতে করতে বললেন, না না, ওসব কিছু করতে হবে না। একই পুলিশের নজরে আছি। এই কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে জানেন, তাই নিয়ে রোজ থানায় হাজিরা দিতে হচ্ছে। তার উপর আবার তাই নাকি? কি হয়েছিল স্যার? সত্যি সত্যি গলা কেটে মারা গেছিল নাকি কেউ? আরে না না, ম্যাজিক তো, সবটাই চোখে ধুলো দেওয়ার ব্যাপার। আপনি যার কাটা মুন্ডু দেখে জ্ঞান হারালেন মশাই, ওই দেখুন সে মেয়ে এই আপনার চোখের সামনে দাঁড়িয়ে। তাকিয়ে দেখি সত্যিই সেই ঝলমলে খাটো পোশাক পরা মেয়েটা ব্যোমকেশের বিছানার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ব্যোমকেশ বোকার মতো বলল, তাহলে ওই কাটা মুন্ডুটা কার? আর ওই কবন্ধ ধর, ওটাই বা কার? প্রফেসর জিসি সরকার হাসতে হাসতে বললেন, সব তো বলা যাবে না ভাই, এটা আমার বিজনেস সিক্রেট। তা সে যাই হোক, আপনি এখন একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি যাবেন, ঠিক আছে? কোথায়, কাদের বাড়ি এসেছেন, কি নাম আপনার? ব্যোমকেশ অম্লান বদনে বলল, আমার নাম পটল কুমার অধিকারী। এসেছিলাম আমার এই বন্ধুর জন্য মেয়ে দেখতে। ওই তো ওনাদের বাড়ি কি যেন, ছাই ভুলে যাই, খালি নামটাই মনে পড়ছে না ভদ্রলোকের। প্রফেসরের খেলা তো তখনও শেষ হয়নি। স্টেজ সামলাচ্ছে জুনিয়র আর্টিস্টরা। ওনার তাড়া ছিল সত্যি। বললেন, আচ্ছা, আপনারা এখানে বসুন, আমি খেলা শেষ করে এসে আপনার সঙ্গে কথাবার্তা বলবো। আর যদি তাড়া থাকে তো চলে যাবেন, আসবেন পরে কখনো। আচ্ছা, নমস্কার। প্রফেসর জিসি সরকার দ্রুত পায়ে স্টেজে চলে গেলেন খেলা দেখাতে। আশেপাশে কেউ নেই, তাই ব্যোমকেশ বলল, কি অজিত, তোমার
বাড়ি ফেরার কোনো তাড়া নেই তো? আমি অজিত সেন, শখের গোয়েন্দা গল্পের লেখক। দু চারটি বই যে পাঠক মহলে জনপ্রিয়তা পায়নি তা নয়, তবে এই অজপাড়াগায়ে আমাকে চিনবে এমন আশা ভুলেও করিনি। আর ব্যোমকেশ তো পরিচয় দিয়েই দিয়েছে, পটল কুমার অধিকারী। আমি যদি অজিত নামটা না লুকিয়ে রেখে দিই, কিছুই 19-20 হবে না। আসল কথা হচ্ছে যে কেসের তদন্ত নিয়ে আসা, সেই কেসের তো এখনো কোনো কুল কিনারাই করতে পারলাম না। এর মধ্যে ব্যোমকেশ আবার চিটপটাং হয়ে পড়ল। কি জানি এবার ব্যাপারটা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে। আর কলকাতা নয় যে দারোগা রাখাল দত্ত এসে মাভই বলে পাশে দাঁড়াবে, আরে কাঁধে কাঁধ লাগিয়ে ফোর্স দিয়ে সাহায্য করবে তদন্তে। এ হলো মফস্বল এলাকা, যা করবার নিজেদেরই করতে হবে এবং যত দ্রুত সম্ভব করতে হবে। ব্যোমকেশ বলল, অজিত, একটু খেয়াল রাখো তো, কেউ আসছে দেখলেই কাশবে। আর ততক্ষণে আমি ভেতরটা একটু দেখে নিই। তুমি উঠছো যে? এই মাত্র জ্ঞান ফিরেছে। আর ব্যোমকেশ হাত দিয়ে একটি তাচ্ছিল্যের ভঙ্গি করে বলল, আরে রাখো তো, যাও তাঁবুর দরজায় গিয়ে দাঁড়াও। তার মানে অজ্ঞান হওয়াটাও তোমার নাটক? ওইটুকু অভিনয় না করলে এখানে আমাদের আনতো থোড়াই। নাও নাও, যা বললাম তা করো, সময়টা খুব কম। বলে ব্যোমকেশ উঠে তাঁবুর মধ্যে এখানে ওখানে রাখা নানান রকম জিনিসপত্র নাড়াচাড়া করে দেখতে লাগলো। আমি রইলাম পাহারায়। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, অজিত, আমি নেই, ভ্যানিশ। আমি চমকে তাকিয়ে দেখি, ও মা, সত্যিই তো ঘরে কোথাও সত্যান্বেষী ব্যোমকেশের চিহ্ন মাত্র নেই। কোথায় গেল অত বড় মানুষটা? এবার যদি ওই আলেয়ার মতো সেও নিরুদ্দেশ হয়ে যায়? ভয়ে আটকে উঠলাম আমি কাতর কণ্ঠে বললাম, ব্যোমকেশ, কোথায় তুমি? বেরিয়ে এসো শিগগির, আমার ভয় করছে। কোনো উত্তর এলো না। এবার আমি আরো ভয় পেয়ে গিয়ে বললাম, স্টেজের আলো নিভে গেছে, খেলা দেখানো বোধহয় শেষ হয়ে গেল। তুমি শিগগির ফিরে এসো, না হলে আমরা ধরা পড়ে যাব। বলতে বলতে দেখি তাঁবুর পিছন দিক দিয়ে হাসি মুখে হাঁটতে হাঁটতে ব্যোমকেশ এগিয়ে আসছে আমার দিকে। আমি তো অবাক বললাম, কি আশ্চর্য, কি করে ওদিকে গেলে হে? এই তো ছিলে তাঁবুর মধ্যে। ম্যাজিশিয়ানের হাওয়া গায়ে লেগে তুমিও কি ম্যাজিশিয়ান হয়ে গেলে নাকি? ব্যোমকেশ হাসতে হাসতে তাঁবুর ভেতর ঢুকে লক্ষ্মী ছেলের মতো ওর আগের জায়গায় ফিরে সেই চওড়া বেঞ্চটার ওপর শটান চোখ বুজে শুয়ে পড়ল। ভাবখানা এমন যেন কিচ্ছুটি জানে না। স্টেজে খেলা দেখানো শেষ করে জিসি সরকার তাঁবুতে ফিরে এলেন। সঙ্গে তার 3 জন সহকারী আর একটি স্মার্ট সুন্দর দেখতে ছেলে। এই ছেলেটা কি তখন টিকিট কাউন্টারে বসে টিকিট বিক্রি করতে দেখেছি। জিসি সরকার ব্যোমকেশকে দেখে মনে হলো বেশ খুশি হয়েছে। বলল, আরে আপনি আছেন এখনো? খুব ভালো। কেমন লাগছে এখন? শরীরটা ঠিক হয়েছে? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আমি মোটামুটি মানে ওই ঠিকঠাক লাগছে এখন। চলো হে অজিত, এবার ফেরা যাক, অনেক রাত হয়ে গেল। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আরে না না, ধন্যবাদ তো আপনাকে দিতে হয়। ভালো ভালো মিটে গেল সব। একে তো একটা সাংঘাতিক কেস ঝুলছে মাথায়। ব্যোমকেশ হঠাৎ যেন আকাশ থেকে পড়ে বলল, কেস? কিসের কেস? কি চলছে স্যার? আগেও বোধহয় একবার কথাটা বলেছিলেন। কি ব্যাপার বলুন তো? জিসি সরকার এই সুদর্শন ছেলেটিকে দেখিয়ে বলল, এই যে স্যার, আমার ছেলে ভিকি, ও টিকিট কাউন্টারে বসে। ভিকি, তুই একটু কথা বল ওনাদের সঙ্গে, আমি তো তখন ক্যাশটা মিলিয়ে আসি। জিসি সরকারের আসল নাম গোপালচন্দ্র সরকার, ছেলের নাম ভূপালচন্দ্র সরকার ওরফে ভিকি। বেশ চটপটে তুখোর ছেলে।
ব্যোমকেশের হাতটা খপ করে ধরে পালস দেখতে দেখতে বেশ বিজ্ঞের মতো বলল, ফাইন, একদম নর্মাল পালস। আরেকদিন এসে আমাদের খেলা দেখে যাবেন স্যার, একদম ফ্রিতে। সামনের সারিতে বসিয়ে দেব। কালই চলে যাচ্ছি ভাই। হ্যাঁ, কি যেন কেস ঝুলছে বলছিলেন? তোমার বাবা, কি ব্যাপারটা বলো তো ভাই। ভিকি একটু ঢোক গিলে চারিদিকে চেয়ে বলল, এই তো তোমরা একটু ওপাশে গিয়ে চেঞ্জ করে নাও না, আমি স্যারকে দুটো কথা বলেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, যা বলছিলাম, ওই একটা মেয়ে ছিল স্যার, লোকাল, অনেক পুরনো আর্টিস্ট। হঠাৎ সেদিন আলমারির খেলাটা দেখাবার পর। আলমারির খেলা? ব্যোমকেশ আবার আকাশ থেকে পড়ল। এই আলমারির খেলাটা কি ভাই? ও একটা ম্যাজিসিয়ান খেলা। একটা আলমারির মধ্যে গিয়ে ঢুকবে মেয়েটা, তারপর আলমারির পাল্লা হাট করে খুলে দর্শককে দেখানো হবে, দেখো ভেতরে কেউ নেই। তারপর মেয়েটার নাম ধরে ডাকলেই দেখা যাবে দর্শকের ভেতর থেকে গুটি গুটি পায়ে হেঁটে আসছে সে। ভীষণ পপুলার খেলা, খুব লোক হতো ওই খেলার নামে। তারপর আমি বললাম। ভিকি বলল, হঠাৎ সেদিন কি যে হলো জানি না দাদা, মেয়েটার ফিরে এলো না। কত ডাকাডাকি খোঁজাখুঁজি হলো, কিন্তু আলেয়া যেন হাওয়ায় মিশে গেল। আলেয়া? মেয়েটির নাম বুঝি? হ্যাঁ, আলেয়া। গরিবের মেয়ে দেখে বাবা ডেকে কাজ দিয়েছিল, খুব যত্ন করে হাতে ধরে শিখিয়েছিল, তাও নানা রকম খেলা শিখিয়েছিল। বেশ উঠছিল মেয়েটা। ওই বলে না, সুখে থাকতে ভূতে কিলোয়। মানে ভূতটা আবার কি? দলেরই একটা ছেলের সঙ্গে খুব মেলামেশা করছিল কিছুদিন ধরে। সেই হয়তো কোথাও সরিয়ে টরিয়ে দিয়েছে, কিংবা হয়তো আরো ভীষণ কিছু উল্টোপাল্টা কিছু করে ফেলেছিল হয়তো। ঢাকা চাপা দেবার জন্য মার্ডার টার্ডার করে দেওয়া বিচিত্র কিছু নয়। পাড়াগাঁ জায়গা তো, বুঝতেই পারছেন। কি সর্বনাশ, বলেন কি? ব্যোমকেশ আর্তনাদ করে উঠল। আমার আবার শরীরটা যেন কেমন করছে। তা তা পুলিশ সেই ছেলেটাকে ধরছে না কেন? ধরে আচ্ছা করে 2-5 ঘা দিলেই তো সব বলে দিত আর কি। পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, ওর বাপ জামিনে ছাড়িয়ে এনেছে। এখন হাজিরা দিতে যেতে হয় রোজ থানায়। তা দেখা যাক কি হয়। বলে না, পুলিশে ছুলে 18 ঘা। আমি মনে মনে হাসি চাপতে চাপতে ব্যোমকেশের পিছু পিছু বেরিয়ে এলাম প্রফেসর জিসি সরকারের তাঁবু থেকে। ব্যোমকেশ বলল, এখন চলো, পরে রাতের দিকে একবার নদীর দিকটা আসতে হবে। একটা টর্চ কিনে নিয়ে চলো, কে জানে সাপ খুব থাকতে পারে নদীর চড়ায়। আমি আর ব্যোমকেশ রেল লাইনের পাশের মেলার মাঠ থেকে হাঁটতে হাঁটতে নয়াসরাই গ্রামের দিকে ফিরছিলাম। রাস্তার ধারে কতগুলো সার দোকান দেখে খোঁজ নিতে ঢুকলাম টর্চ লাইট পাওয়া যায় কিনা। দু একটা দোকান ঘোরার পর একটা দোকানে পাওয়া গেল একটা ছোট পেন্সিল টর্চ। দোনমনো করতে করতে শেষ পর্যন্ত সেটা কিনে দোকান থেকে বেরোচ্ছি, আমার সঙ্গে একটা লোকের ধাক্কা লেগে হাতের সদ্য কেনা টর্চটি ছিটকে পড়লো একটু দূরে। ব্যোমকেশ বলে উঠল, এ কি আপনি? আমি দেখলাম সেই ম্যাজিক ম্যানের ছেলে ভিকি হি হি করে দাঁত বের করে হাসছে। বলল, আপনারা বাড়ি যাননি, নদীর দিকে যাবেন বুঝি, তাই টর্চ কিনছেন? ওদিকে কিন্তু মারাত্মক সাপের উপদ্রব, আর সব কিন্তু বিষাক্ত সাপ। একবার ছুঁলেই আর দেখতে হবে না। এই নাকি? তা আমরা নদীর দিকে টিকে যাব না। যাদের বাড়ি এসেছি ভাই, তাদের বাথরুমটা বাড়ির বাইরে। রাতে যদি উঠতে হয় তাই আর কি, বুঝলেন না? তা
তা আপনি এদিকে কোথায়? আপনারা বিদেশি মানুষ, তার উপর অসুস্থ, ভাবলাম না যাই বাড়ি পর্যন্ত ওদের একটু পৌঁছে দিয়ে আসি। আপনারা ওই নয়াসরাই যাবেন তো? চলুন আমিও যাচ্ছি সঙ্গে। আরে না না, আপনাকে অত কষ্ট করতে হবে না, আমরা একটা একটা রিক্সা নিয়ে চলে যাব। এই রিক্সা রিক্সা। ডাকাডাকি করতেই একটা লোক এগিয়ে এলো রিক্সা নিয়ে। ব্যোমকেশ উঠে পড়েই বলল, সিনেমা হল যাব, একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই, শো বোধহয় শুরু হয়ে গেছে। একে পেছন দিকে তো কেবল জনগণ, স্টার্ট হতে হতে পৌঁছে দেবো। হয়তো জনগণের জন্য এই করেছি, জনগণের জন্য তাই করছি, এইসব দেখায়নি, ওইগুলোর কথাই বলতেছি। আরো কি সব বকবক করছিল লোকটা। আমি ব্যোমকেশের কানে কানে বললুম, ভিকিকে এড়াতে তো রিক্সায় চাপলে, এখন এই 3 ঘন্টা পাড়াগাঁয়ে সিনেমা হলে বসে বসে ছাড়পোকার কামড় খেতে হবে নাকি? পাগল নাকি? ভয় নেই? এখানে কাছে পিঠে কোনো সিনেমা হল নেই, যেতে হবে সেই ত্রিবেণী। ওখানে আছে অশোকা হল, 3-4 কিলোমিটার হবে এখান থেকে। মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়তে ব্যোমকেশ বলল আমাকে। আমি মনে মনে কপালকে গালমন্দ দিতে দিতে ঠেলা ঠেলি গুঁতো গুটির ধাক্কায় একটু একটু করে এগোতে এগোতে কাউন্টারের কাছাকাছি পৌঁছে গেলাম। নগদ 100টি টাকা খরচ করে 2টো টিকিট কেটে বেরিয়ে এলাম লাইন থেকে। ব্যোমকেশের ওপর ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু কিছু বললাম না। ব্যোমকেশ বুঝতে পেরে হাসতে হাসতে বলল, আরে ধীরে বন্ধু ধীরে, মনে মনে সলভ করেই ফেলেছি প্রায়। আশা করছি আজ রাতের মধ্যেই জাল গুটিয়ে তুলতে পারবো। কাল সব ঠিকঠাক থাকলে কালই কলকাতায় ফিরছি। ঠিক আছে, একটু সময় কৌতূহল দমন করেই থাকবো না হয়। রাত কিন্তু 9:30 বেজে গেছে। এসো, আমরা লোকাল থানার সামনে এসে গেছি। রিকশায় আসার সময় লক্ষ্যই করিনি থানাটা সিনেমা হলের কাছেই। ব্যোমকেশ আর আমি থানায় ঢুকতেই একজন কনস্টেবল এগিয়ে এলো। আগে কাকে চাই? দারোগা বাবুর সঙ্গে একটু জরুরি দরকার। বলুন, ব্যোমকেশ বক্সী এসেছে। ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ বক্সী। লোকটা ব্যোমকেশের নামটা বারবার বলতে বলতে চলে গেল। বেশি অপেক্ষা করতে হলো না। নাম মাহাত্ম মিনিট খানেকের মধ্যেই দারোগাবাবু দর্শন দিলেন। বছর 40-এর মধ্যে মাথায় টাক, মুড়ি, চর্বি, চশমা ইত্যাদি দারোগা সুলভ সব রকম অলংকারেই দেখলাম তিনি অলরেডি ভূষিত হয়ে আছেন। ব্যোমকেশ তাকে দেখে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। নমস্কার, আমি নিত্যানন্দ পাল। মাস 5 হলো এই থানায় এসেছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আপনার নামটাম তো অনেক শুনেছি মশাই। তা হঠাৎ এখানে, কলকাতা থেকে এত দূরে এই অজপাড়া গায়ে? আপনি বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি সব রকম সাহায্য পাবেন আমার থেকে। জানেন না আপনি যে আমি আপনার একজন কত বড় ভক্ত। দারোগাবাবু যে খুব খুশি হয়েছেন ব্যোমকেশ বক্সীকে নিজের থানায় নিজের সামনে দেখে, তা তার হাবভাবেই বেশ বোঝা গেল। দারোগাবাবুর পিছন পিছনই চলে এলো চা, সঙ্গে দামি বিস্কুট। ব্যোমকেশ বিস্কুট সহ চায়ে চুমুক দিতে দিতে বিনা ভূমিকায় বলল, আচ্ছা নিত্যানন্দ বাবু, আপনাদের এখানে একটি মেয়েকে আজ সপ্তাহখানেক হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কেসটার ব্যাপারে আপনারা কি করছেন? ও, ওই ম্যাজিক কোম্পানির কেসটা? না, ওটা সেরকম কিছু এগোয়নি। মনে তো হচ্ছে মেয়েটা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে কোথাও পালিয়ে টালিয়ে গেছে। মানে এটা আমার অনুমান আর কি। অনুমান করে হাত পা গুটিয়ে বসে থাকার জন্য সরকার পুলিশ ডিপার্টমেন্টকে কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে দেয় না। না না, বসে নেই স্যার, আমরা বসে নেই। ইনভেস্টিগেশন চলছে তো। কোথায় চলছে? নদীতে জাল দিয়েছেন? নদীতে? নদীতে জাল দিয়ে কি হবে?
আপনি কি অন্য কিছু অনুমান করছেন নাকি স্যার? আমাকে তো ম্যাজিশিয়ানের ছেলে ভিকি বলল মলয় বলে একটা ছেলের সঙ্গে নাকি পালিয়ে যাওয়ার প্ল্যান আটছিল মেয়েটা। ভিকিকে ইন্টারোগেট করেছিলেন? না, কই না তো। ও তো নিজেই এসে থানায় মিসিং খবর দিয়ে গেছে এবং সব রকম সাহায্যও করে চলেছে। ফাইন ইয়াং ম্যান। আমি বলছি, ম্যাজিকের তাঁবুর ডাইনে বায়ে নদীতে জাল ফেলান, তন্ন তন্ন করে খোঁজ করুন। কিন্তু ধরুন যদি খুন করে কেউ নদীতে ফেলেই দিত লাশটা, তাহলে কি সেটা এতদিনে ভেসে উঠতো না? বড় গাছের শেকড়ে বেঁধে দিলে কিংবা ভারী কিছুর সঙ্গে বেঁধে দিলে হেসে উঠবে কি করে? হ্যাঁ, আপনি আজই রাতে জাল নামান, আর সেই সঙ্গে আশেপাশের ঝোপঝাড়েও ভালো করে তল্লাশি চালান। চা শেষ করে ব্যোমকেশ উঠে পড়ল। যাবার আগে দারোগা নিত্যানন্দ বাবুকে নিজের ফোন নম্বরটা দিয়ে বলল, যে কোনো সময় ডেকে নেবেন। আর হ্যাঁ শুনুন, নদীর ধারে কোথাও পাকুড় গাছ আছে কি একটা? থাকতে পারে, আমার ঠিক জানা নেই। ওই গাছটার তলায় জলের নিচে একটু ভালো করে খুঁজে দেখতে বলবেন তো। আমার মনে হচ্ছে যদি এতদিনে পচে গলে ধুয়ে গিয়ে না থাকে, তো ওইখানেই পাওয়া যাবে আলেয়ার লাশ। যাই হোক, চলি নিত্যানন্দ বাবু। দারোগা বাবু আমাদের সঙ্গে সঙ্গে থানার গেট পর্যন্ত আস্তে আস্তে বললেন, এতটা শিওর আপনি কি করে হচ্ছেন স্যার? সেটাই তো বুঝতে পারছি না। আমি তাঁবুর পিছন দিকে নদীর দিক বরাবর কাদায় জুতোর ছাপ দেখেছি। ছাপটা পাশাপাশি দুজন মানুষের হেঁটে যাওয়ার। সেদিন অনেক রাতে আমি আর ব্যোমকেশ অতুল দাসের বাড়ি ফিরে এলাম। বলে গিয়েছিলাম রাতে খাবো না। একজন সন্তান হারানো গরিব বাপের ঘাড়ে বসে একবেলা চব্যচস্য খাওয়া গেছে, সেটা নিতান্ত নিরুপায় হয়েই এবং ভদ্রতার খাতিরে। তারপর তো আর প্রশ্নই ওঠে না। ফেরার পথে বাজার থেকে রুটি চিকেন কিনে খেয়ে তারপরেই বাড়ি ফিরেছিলাম। রেলগেট পার হয়ে 2 কদম যাবার পরই বটতলায় একটি অন্ধকার ঝুপসি মতো জায়গা। ওইখানটায় পৌঁছাতেই হঠাৎ দুটো সাইকেল চড়া লোক মুখে রুমাল বেঁধে যেন ভুঁইফোড় হয়ে উঠে এসে পথ আগলে দাঁড়ালো। থানায় গিয়েছিলেন কেন? একজন সরাসরি জিজ্ঞেস করলো ভীষণ রুক্ষ গলায়। আমি বললাম, কই, থানায় তো যাইনি। চুপ কর সালা লেজু। ছেলে দুটো পকেট থেকে ছুরি বের করেছে দেখেই আমি চোখ বুজিয়ে ফেলে মনের মধ্যে ইষ্ট নাম জপ করছি। হঠাৎ দেখি ছেলে দুটো সাইকেল নিয়ে ঝড়ের গতিতে উল্টো দিকে পালাচ্ছে। ব্যোমকেশের সঙ্গে যে সবসময় একটা সাইলেন্সার লাগানো পিস্তল থাকে, আর অকুস্থলে যে সেটা আলোর গতিতে বেরিয়ে আসে, তা অবশ্যই আগেই জানতাম। ছেলে দুটো চলে যেতেই কাঁপা কাঁপা গলায় ব্যোমকেশকে বললাম, ভাই কি হলো বলো তো? ও কিছু না, একটু চমকাতে এসেছিল। নিউটনের 3rd ল শিখিয়ে দিয়েছি, আর আসবে না। অতুল দাসের বাড়ি ফিরতেই বেচারা এক রাশ উৎকণ্ঠা নিয়ে আর প্রশ্ন নিয়ে সামনে এসে দাঁড়ালো। কিছু হলো স্যার? মেয়েটার কোনো হদিশ পেলেন? আমরা ওনার মুখের দিকে তাকাতে পারলাম না। ব্যোমকেশ বলল, হয়ে যাবে, আজ রাতটা অপেক্ষা করুন, খুব টায়ার্ড লাগছে, চলি। আমরা অতুল দাসকে পাশ কাটিয়ে বাড়ির বাথরুমের দিকে যেতে যেতে শুনতে পেলাম দাসবাবু বলছেন, তুই এবার বাড়ি যা মনোজ, অনেক রাত হয়ে গেল তো, রামনগরের বাস পাবি আর। দাসবাবুর গিন্নি শুনলাম রান্নাঘরের দিক থেকে বলছেন, থাক না ছেলেটা, আজ রাতটা এখানেই থেকে যাক। ছেলেটা মানে ম্যানেজার কোনো গলা আওয়াজ পাওয়া গেল না। এরপর আর দেরি না করে আমাদের জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে খিল বন্ধ করে শুয়ে পড়লাম। এরাতে আর বলবার মতো তেমন কিছুই ঘটল না। খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল। জানালা খুলে তাকিয়ে দেখি চারিদিকে পুলিশে পুলিশ, সারা বাড়ি ঘিরে ফেলেছে পুলিশে।
আমাদের দরজায় ধাক্কা দিয়ে চলেছে অতুল দাসের আশ্রিত মনোজ। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই ছেলেটা আছাড় খেয়ে ব্যোমকেশের পায়ের ওপর পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে বাঁচান ব্যোমকেশ বাবু, আমি ছাড়া বাবা মার আর কেউ নেই। আমার কিছু হলে আমার মা আর বাঁচবে না। আমরা বড় গরিব ব্যোমকেশ বাবু, আমার কোনো দোষ নেই ব্যোমকেশ বাবু, আমাকে বাঁচান। ব্যোমকেশ মনোজকে কড়া গলায় বলল, বাঁচাতে পারি যদি যা জানো সব সত্যি কথা বলো। মনে রেখো, একটা কথাও যদি লুকোতে চাও তো বিপদে পড়ে যাবে। ফাঁসির দড়ি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে ব্যোমকেশ আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের উঠানে দাঁড়িয়েছিলেন দারোগা নিত্যানন্দ দাস। ব্যোমকেশকে দেখেই বলে উঠলেন, আপনি ঠিকই আন্দাজ করেছিলেন ব্যোমকেশ বাবু, ওই পাকুর গাছের তলাতেই পাওয়া গেছে। গলায় একটা বাটনা বাটা সিলের নোড়া বাঁধা ছিল। আমরা লাস্ট পোস্টমর্টমে পাঠিয়ে দেব, তার আগে একবার আইডেন্টিফাই করতে হবে। তা এনারা তো যেভাবে ভেঙে পড়েছেন, আপনি যদি একটু হেল্প করেন। ব্যোমকেশ গিয়ে অতুলবাবুকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে পাঠিয়ে দিল দারোগা বাবুর সঙ্গে পুলিশের জিপে। বাকি একদল পুলিশ রইল মনোজকে নিয়ে যাবার জন্য। ওরা সব চলে যাওয়ার পর অতুলবাবুর স্ত্রী দেখলাম ভীষণ ভেঙে পড়েছেন। একমাত্র মেয়ের এই করুণ পরিণতিতে শোকে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন তিনি। পাড়ায় প্রতিবেশিনী মহিলারা ওনার দেখাশোনা করছেন দেখলাম। ব্যোমকেশ এবার মনোজকে নিয়ে পড়ল। আমরা রাতে যে ঘরটায় ছিলাম সেখানে মনোজকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল ব্যোমকেশ। তারপর বলল, বলো, যা জানো সব বলে যাও। মনোজ থেমে থেমে বলতে লাগলো, আমি আর আলিয়া একসঙ্গে স্টেজে খেলা দেখাতাম। 4 বছর ধরে কাজ করছি, অনেক খেলা শিখেও গিয়েছিলাম আমরা। মালিক মানে গোপাল কাকু আমাদের দিয়ে অনেক খেলা দেখাতেন, নতুন নতুন খেলা তৈরিও করতেন আমাদের নিয়ে। আমার আর আলিয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমাদের দুজনের বাড়িতেও সবাই জানতো, সব সঠিকই চলছিল। কিন্তু গন্ডগোল বাঁধল ওর মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর। কাকু ওকে ছাড়িয়ে নিতে চাইলেন। এদিকে গোপাল কাকু নাছোড়বান্দা। আলিয়া ছিল ওর ম্যাজিকের মূল আকর্ষণ। মিস আলিয়ার নামে টিকিট সেল হতো খুব, একটাও টিকিট পড়ে থাকতো না। আচ্ছা, তারপর গোপাল কাকু আলিয়ার বাবাকে বললেন, ত্রিবেণীর ক্লাবের এই দলের ফাংশনটা হয়ে যাক, তারপর আর ওকে আসতে হবে না। তারপর নতুন একটা খেলা শুরু করলো গোপাল কাকু। সেটা প্র্যাকটিস করার জন্য ওকে প্রায়ই নিজের বাড়িতে ডেকে পাঠাতো। একদিন হলো কি, আলিয়া আমার সঙ্গে গোপনে ওই পাকুর গাছটার কাছে দেখা করতে আসতো। সেদিন দেখা করতে এসে ও ভীষণ কাঁদতে লাগলো। আমি অনেক করে জিজ্ঞেস করে জানতে পারলাম ভিকি ওকে একা বাড়িতে পেয়ে ও সর্বনাশ করেছে। আবার বলেছে নাকি ওকে বিয়ে করবে। আমার খুব দুঃখ হলো, রাগও হলো। বললাম, বেশ তো, ওরা বড় লোক, যা ভিকিকেই বিয়ে কর। আলিয়া আরও কাঁদতে লাগলো। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি ভিকির সঙ্গে গোপনে দেখা করে বললাম, সব জেনে গেছি, এখন ভালো চাও তো 2 লাখ টাকা দাও, না হলে সবাইকে সব বলে দেব। গোপাল কাকুর মান ইজ্জত যাবে, হাতে পুলিশের দড়ি উঠবে, দেখো ভেবে। আলিয়াকেও বোঝালাম, যদি আমার সঙ্গে ঘর করতে চাস তো ভিকির কাছ থেকে 2 লাখ টাকা চেয়ে আন। এসব কতদিনের ব্যাপার? তা প্রায় মাস 3 হবে। এর মধ্যে জানতে পারলাম আলিয়া মা হতে চলেছে। ওর শরীরও খুব খারাপ। আমি আর আলিয়া ঠিক করে রেখেছিলাম টাকাটা হাতে পেলেই আমরা পালাবো, মন্দিরে গিয়ে বিয়ে করব দুজন। তারপর দূরে কোথাও শহরে গিয়ে দল গড়ব স্বাধীনভাবে। মুক্তি পাওয়ার আনন্দে খুব খুশি ছিল মেয়েটা।
ভিকি সেদিনই ওকে বলেছিল খেলার পর ওকে টাকাটা দিয়ে দেবে, আর খেলাও দেখাতে হবে না। গোপাল কাকুও বলেছিল সেদিনের খেলার পর ওকে 10,000 টাকা দিয়ে দেবেন ওর ফেয়ার অয়েল হিসেবে। আচ্ছা, তারপর? তারপর আর কিছু সত্যি জানি না স্যার, বিশ্বাস করুন। আমিও ওর সঙ্গে স্টেজে ছিলাম। ও যখন ফিরল না তখন সবার সঙ্গে আমিও খোঁজাখুঁজি শুরু করলাম। কত কাল অবধি খুঁজেছি, আজ আর খুঁজবো না। কাকে খুঁজবো বলুন, ও তো আর নেই। বলে মনোজ হাউমাউ করে কাঁদতে লাগলো। বাইরে দারোগা বাবুর গলা পাওয়া গেল। কি ব্যোমকেশ বাবু, ছাড়ুন এবার বেটাকে। থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলেই বেটা সব বলবে। আপনাকে আর অত কষ্ট করতে হবে না। ব্যোমকেশ বেরিয়ে এসে দারোগার কানে কানে কি সব বলল। দারোগা নিত্যানন্দ দাস আবার দৌড়লো দলবল নিয়ে, সঙ্গে পুলিশের জিপে আমরাও, মানে আমরা দুজন আর মনোজ। রামনগর জায়গাটা দেখলাম বেশ বর্ধিষ্ণু জায়গা। বড় বড় বাড়ি, দোকান, বাজার, স্কুল, হসপিটাল, সিনেমা হল সব। পুলিশের জিপে ম্যাজিশিয়ান জিসি সরকারের বাড়ি গিয়ে সোজা ভিকি আর তার বাপকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলল। তার আগে অবশ্য ওদের রান্নাঘরে একবার ঢুকেছিল নিত্যানন্দ দারোগা। বাটনা বাটা শিলের পাশে নোড়াটা নেই কেন জানতে চাওয়ায় ভিকির মা নাকি বলেছে ভিকি কি দরকারে নিয়েছিল। 2 দিয়ে 4 মিলে গেল। বাকিটা বলে দিল প্রফেসর গোপাল সরকার নিজে মুখে। প্রচন্ড পুলিশি মারের মুখে বলতে লাগলো, আমি স্যার এসব চাইনি, খুন খারাপি একদম চাইনি স্যার। চেয়েছিলাম মেয়েটাকে ঘরের বউ করে নিতে, তাতে স্যার বিনা খরচে একজন দক্ষ শিল্পী পাওয়া যাবে, আর ভবিষ্যতে চলে যাওয়ার ভয়টাও থাকবে না। এত কষ্ট করে স্যার একজন আর্টিস্ট তৈরি করতে হয়, তারপর তারা যদি চলে যায়। তাই তার সর্বনাশ করে বিয়েতে বাধ্য করতে চেয়েছিলেন। দারোগা চিৎকার করে বলল, আমি এসব চাইনি স্যার, একবারও চাইনি স্যার। ফিকিটা বাড়াবাড়ি করে ফেললো। মিথ্যে কথা বলে এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন বাবা। চিৎকার করে উঠল ভিকি। মারের চোটে তার চোখ মুখ ফুলে বিভৎস হয়ে গেছে। তখন বলল, তুমি ফাঁকা বাড়িতে তাহলে আলেয়াকে ডাকলে কেন? কেন আমাকে বললে মনোজকে হাঁটাতেই হবে রাস্তা থেকে যেভাবেই হোক? আমি তাই। বল সালা সুয়ার কা বাচ্চা, তুই তাকে নিয়ে কি করলি? রুলের গুঁতো খেতে খেতে কোকিয়ে উঠল ভিকি। বলতে লাগলো, বলছি স্যার, বলছি। সেদিন শোর পর 2 লাখ টাকা দেব বলে আমি ওকে ডেকে নিয়ে যাই নদীর ধারে। আসলে ও যে টাকাটা নিয়েই মনোজের সঙ্গে পালাবে সেটা আমি জেনে ফেলেছিলাম। তাছাড়া এতগুলো টাকা কেনই বা খরচ করবো ওর জন্যে। তাই ওর মুখ বন্ধ করতেই নদীর ধারে নিয়ে গিয়ে গলা টিপে। দারোগা নিত্যানন্দ দাস ব্যোমকেশের দিকে চেয়ে বললেন, এবার বোঝা গেল কাঁধার ওপর দুজনের পায়ের দাগ আসলে কার ছিল। পুলিশের গাড়িতেই আমাদের কুন্টিঘাট স্টেশনে পৌঁছে দিল। নামার আগে মনোজকে ওদের বাড়িতে নামিয়ে দিল ব্যোমকেশ। ছেলেটা তখনও সমানে বলে চলেছে, আমি যদি তখনই ওকে নিয়ে পালাতুম কোথাও, আমারই দোষ স্যার, সব দোষ আমার। ট্রেন ছুটেছে হু হু করে। বাইরে তাকিয়ে আছি, ধান ওটা শুকনো ফুটি ফাটা মাঠ। ভাবছি সত্যি কার দোষ? মনোজ, ভিকি, ম্যাজিশিয়ান, অতুল দাস, কেউ কি বুকে হাত রেখে বলতে পারে তার কোনো দোষ ছিল না? আসলে সবাই মিলেই মেয়েটাকে ব্যবহার করতে চেয়েছিল, বুঝলে অজিত? এই তো পৃথিবীর অবস্থা। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকিয়ে রইল ব্যোমকেশ। ট্রেন ছুটতে লাগলো মাঠ ঘাট পিছনে ফেলে।